আগামী নির্বাচন যতই ঘনিয়ে আসছে এবং যতই নির্বাচনের দিন সময়সূচি কমে আসছে, ততই রাজনৈতিক অঙ্গনে একটা বাধা সৃষ্টি হচ্ছে এবং রাজনৈতিক অঙ্গনে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। আপনি দেখেন, নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতি তাপমাত্রা দিন দিন কিন্তু বাড়ছে এবং আর ঠিক সেই সময় সবচেয়ে বড় প্রশ্ন মানুষের সামনে এখন আসছে যে ইউনূস সরকার তুমি নিরপেক্ষ কিনা, তুমি কার, তুমি কি বিশ্বাসযোগ্য, তুমি আওয়ামী লীগের, তুমি বিএনপির, নাকি তুমি জামাতের, নাকি তুমি এনসিপির, তুমি কার? একটা কথাই আছে যে বিধি তুমি কার বলে দাও। সেই গানের কথাটা আমি আজকে টেনে নিয়ে আসলাম। কেন? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এখন বারবার মানুষের মনের মধ্যে একটা ধোঁয়াশা জন্ম দিয়েছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের তার যে কথাবার্তার ধরন এবং তার যে কথাবার্তা, সেটা কিন্তু এখন মানুষ বুঝতে পারছে এবং অনেকেই বলছেন তিনি নিরপেক্ষ এবং অনেকেই বলছেন তিনি নিরপেক্ষ না। আসলে এই ইউনূস সরকার এখন কোন দিকে যাবে? আপনারা দেখেন যে বিশেষ করে গণভোট নিয়ে, যখন এই গণভোট নিয়ে প্রশ্ন উঠেছে এবং গণভোট নির্বাচন আগে হবে নাকি পরে হবে, সেখানে যারা বিশ্লেষক তারা কিন্তু দুইটা অপশন দিয়েছিল, দুইটা কথাই বলেছিল। একটা হচ্ছে যে নির্বাচনের আগে গণভোট হবে নাকি নির্বাচনের পরে হবে, এবং আসলে গণভোটে কী কী উল্লেখ থাকবে, এবং সাধারণ মানুষ যারা আছে, গ্রামের মানুষ যারা আছে, তারা আসলে এই গণভোট সম্বন্ধে কতটুকু ধারণা আছে এবং গণভোট কতটুকু যৌক্তিক এবং বুঝবে কিনা, আদৌ সেই মানুষ গণভোট সম্বন্ধে কিছু ধারণা আছে কিনা, বা আগেও এই গণভোট হয়েছে কিনা, সব বিষয় নিয়ে অনেকেই বলছেন যে নির্বাচনের দিন গণভোট হলে তাহলে সেই দিন পরিস্থিতি মোকাবেলা করতে অনেক কঠিন হবে যা নির্বাচন কমিশনারের ক্ষেত্রে। আবার অনেকে বলছে আগেও যদি গণভোট হয় সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। বা এখন দেশের যে অবস্থা, এখন দেশের যে থমথমে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে গণভোট নিয়ে কিন্তু একটা আশঙ্কা হয়েছে এবং জাতীয় নির্বাচন নিয়েও মানুষের মধ্যে একটা ধোঁয়াশা চলছে যে আদৌ কি সেই নির্বাচন সুষ্ঠু হবে কিনা। না, বিএনপি বলছে যে সরকার নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না এবং তারা কিছু উপদেষ্টা আছে তাদের অনুযায়ী চলছে, এবং জামাত বলছে তাদের মিত্ররা যে দলগুলো আছে তারা বলছে যে একটি দলকে সহযোগিতা করছে এবং একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য যেন তেন একটা নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরে যাবে। আসলে এটি কতটুকু যৌক্তিক? অলরেডি জামাতের যে নেতাকর্মী আছেন, বিশেষ করে নায়েবে আমির তাহের সাহেব, তিনি উপদেষ্টা নিয়ে একটা প্রেস বিজ্ঞপ্তি করেছেন যে 3 উপদেষ্টার অপসারণ চাই এবং তাদেরও নাম উল্লেখ করা হবে। দেখেন, জামাতের একের পর এক দাবি, এই বাংলাদেশের মানুষ কিন্তু হতাশ হয়ে যাচ্ছে। তাদের কোনো সময় ফেয়ার, আবার কোনো সময় কী লাগবে যে গণভোট লাগবে নির্বাচনের আগে, আবার অনেক সময় অনেক তাদের দাবি দেওয়া, যেই উদ্ভট দাবি দেওয়া, এটা কিন্তু মানুষের মনকে একটা দ্বিখণ্ডিত বা করার চেষ্টা চলছে। মানুষের মনকে আসলে বোঝানো যাচ্ছে না যে আসলে আগামী নির্বাচন কী হবে। বা এখনও গ্রামগঞ্জে যারা মানুষ আছেন, বিভিন্ন জায়গায় যারা আছেন, যে আগামী জাতীয় নির্বাচন হবে কিনা, আদৌ হবে কিনা, বা যেহেতুই ডক্টর মোহাম্মদ ইউনূস বলুক যে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে যত সময় হবে, কিন্তু সেই নির্বাচন হলেও সুষ্ঠু সুন্দর হবে কিনা, বা বিএনপি যদি সেখানে জিতে যায়, বিএনপি যদি বিজয় অর্জন করে, সেখানে জামাত যদি বিজয় অর্জন না করতে পারে, হয়তো জামাত বলতে পারে এই নির্বাচন সুষ্ঠু হয় নাই। কিন্তু এই নির্বাচন নিয়ে একটা কঠিন মোকাবিলা করতে হবে এখন বিএনপিকে। আমি কেন এই কথাটা বললাম যে ইউনূস সরকার তুমি কার, তুমি আসলেই তুমি যার পক্ষেই হবা, তুমি যদি যে কোনো একটা পক্ষ তো নিতেই হবে। পক্ষ বলতে আমি বলি নাই কোনো দলের পক্ষ নিতে। আপনি দেখেন, গণভোট নির্বাচনের আগে নয় পরে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কী করবে? হয়তো নির্বাচন আগে নিতে হবে, হয়তো বা নির্বাচনের পরে নিতে হবে, বা হয়তো নির্বাচনের দিন নিতে হবে, কিন্তু পরে নেওয়ার তেমনটা সুযোগ নেয় বা পরে মানুষ এটা বিশ্বাস করে না। হয়তো নির্বাচন আগে বা নির্বাচনের দিন। কিন্তু এখন কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সব কিছু চিন্তা ভাবনা করে দেখলো যে বাংলাদেশের টাকা অর্থ সব কিছু বাঁচানোর জন্য সেটা আপনার গণভোট নির্বাচনের দিন করলে সবচেয়ে গ্রহণযোগ্যতা। কারণ এই যে গণভোট করতে গেলে নির্বাচনের মতো একটা খরচ, প্রতিটা জায়গায় যে প্রার্থী দেবে এবং ভোটারের মাধ্যমে একটা আতঙ্ক জমে যাবে যে তারা এখানে গিয়ে কী করবে। আসলে গণভোট সম্বন্ধে কোনো ধারণাই নাই। গণভোটের 4টা লাইন আছে, যে 4টা কথা বলা হয়েছে
ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বিতর্কের মধ্যে বসে এবং গণভোট যেদিন নির্বাচনের দিন দিচ্ছে, এতে নিয়ে আরও মানুষের মনের মধ্যে একটা ধোঁয়াশা চলতে, ধোঁয়াশা বলতে জামাতের মনের মধ্যে ধোঁয়াশা। এখন জামাত বলছে যে এটা জনগণ চায় না। আচ্ছা, জনগণ যে চায় না, গণভোট নির্বাচনের দিন জনগণ চায় না। আসলে গণভোট যে নির্বাচনের দিন চায় না, এটা তাদের কে বলছে? কোন জনগণ বলছে? ধর আমিও তো একটা সাধারণ জনগণ, আমি বলছি নাকি অন্য কেউ বলছে, নাকি তাদেরই দাবি দেওয়া? এই পিয়ার পদ্ধতির নির্বাচন এখন বাংলাদেশের জনগণ চাই। এই যে চরমোনাই ইসলামিক আন্দোলনের একটা কথা যে পিয়ার পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জনগণ চাই, তাহলে জনগণ কারা চাই? তারাই যাদেরকে নিয়ে মিটিং মিছিল করে, তাদেরই পিছন থেকে যদি একজনকে জিজ্ঞাসা করা হয় যে পিয়ার পদ্ধতি নির্বাচন সম্বন্ধে আপনার ধারণা আছে কিনা, বা গণভোট নিয়ে আপনার কোনো ধারণা আছে কিনা, বা গণভোট মানুষ এখনও বোঝে কিনা, এই গণভোট নিয়ে মানুষকে বুঝতে হবে। হে বা না বুঝে উল্লেখ থাকবে, এবং চারটা দাবির কথা উল্লেখ করা হয়েছিল, সেই চারটা দাবি থাকবে বা চারটার বিষয়ে সেখানে গণভোট হবে। এখন কথা হচ্ছে, চারটা বিষয় যে গণভোট হলো, সেই গণভোট হলো, যদি গণভোট হ্যাঁ ভোট না জয়ী হয়, জামাতেরা যে তো লাফালাফি বা বিভিন্ন কিছু করতেছে বা বিভিন্ন আলোচনাই করে, যদি হঠাৎ হ্যাঁ ভোট না জয়ী হয়, যদি না ভোট জয়ী হয়, তখন কি হবে? কারণ গ্রামের মানুষ তারা তো হ্যাঁ ভোটে দিবে না, আর তারা সম্বন্ধে বুঝেও না। তারা যা শিখাই দিবে, বিশেষ করে অন্য অন্য দল যারা যা শিখাবে তাই করবে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, ইউনূস সরকার এখনও পর্যন্ত তার নিরপেক্ষ বজায় রাখছে। কেননা আমরা অনেকে অনেক দল অনেক মন্তব্য করতে পারেন যে ক্ষমতাটা, আইনমন্ত্রী কিছুদিন আগে বলছে না যে ক্ষমতায় আসার আগে যখন আমরা সাধারণ মানুষ হিসাবে থাকছি, তখন একটা দাবি দাওয়া বা বিভিন্ন বিষয় নিয়ে একটা হঠাৎ করে মাঠে নামলাম বা হঠাৎ করে বললাম যে এটা করতে পারে না, এর ক্ষমতা নাই, অমুক নাই, তমুক নাই, আসলে সে ব্যর্থ। কিন্তু আমরা আসলেই সেটা করা কতটা যে কঠিন সেটা তারাই জানে যারা ক্ষমতায় আছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি জামাতের পক্ষে গেল নি, যদি নির্বাচন আগে গণভোটের ব্যবস্থা করলো নি, তাহলে হয়তো বিএনপির কাছে তার সুনাম থাকলো না, হয়তো জামাতের কাছে তার অনেক সুনাম থাকলো না। জামাত অনেক ভালোবাসতো এবং জামাত অনেক আদর করতো, আপ্যায়ন করতো, খাওয়াইতো। যখন এই যে ঐক্য কমিশনার গঠন করা হয়েছিল আলী রিয়াজকে নিয়ে, এখন সেই আলী রিয়াজ প্রধান উপদেষ্টা সহকারী হিসেবে দায়িত্ব পাইছেন। এই আলী রিয়াজ চা পান সিগারেট খেয়ে সেখানে একটা কয়েকদিন পরপরই রাজনৈতিক দলকে ডেকে ব্যর্থ হয়েছে, একটা ঐক্য সৃষ্টি করতে পারে নাই। তাহলে সেই এত কোটি টাকা খরচ করে, লাখ লাখ টাকা জনগণের টাকা খরচ করে সেখানে চা পান নাস্তা বিল ঠিল করে খাওয়ায়ে রাজনৈতিক দলকে, প্রতি দলদেরকে ডেকে একটা ভাবমূর্তি করে সে একটা ঐক্য সৃষ্টি করতে পারে নাই, যে সে কিসের ঐক্য কমিশনার করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে এবার এখন তার সহকারী উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। দেখেন, এই যে কিছু কিছু ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বিতর্কের মধ্যে পড়ে যায়। আরেকটা বিতর্ক হচ্ছে যে তার পরিচিত অনেক মুখ উপদেষ্টা বা বিভিন্ন পদে তিনি বসাইছেন, তিনি নিয়ে আইসে অন্যজনকে বিভিন্ন জায়গায় থেকে নিয়ে আইসে এখানে বসাইছে, কিন্তু এখানে মানুষের বা ভালো কিছু করবে এরকমভাবে বসাইছে। কিন্তু সেখানেও একটা বিতর্কের মধ্যে পড়ছে। কারণ ক্ষমতা থাকলেই যদি আমরা সব করার চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু হবে না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি একটা কথাই বলছি যে কার পক্ষে যাবে? যার পক্ষে যাবে তাই খুশি। যেমন বিএনপি, সেখানে যখন বিএনপি সম্বন্ধে বললো, বিএনপি খুশি হয়ে গেছে, জামাতের মুখ কালো হয়ে গেছে। এবং জামাতের আজ পর্যন্ত কিছু উদ্ভট দাবি, তারা অযৌক্তিক কিছু দাবি, সেই দাবি নিয়ে মানুষের কাছে না গিয়ে এবং সাধারণ মানুষের কাছে যেতে হবে, সে দাবি সাধারণ মানুষকে বোঝাতে হবে। আপনারা দেখেন, আপনারা বলেন যে পেয়ার পদ্ধতি নির্বাচন, গণভোট, এই যে গণভোট নির্বাচনের দিনই হলো, সেই গণভোট নিয়ে তো মানুষ বুঝে না। আমি অনেক লোকের সাথে আমার সাক্ষাৎ, বা আমি অনেকেই যারা জামাতে ইসলাম করে তাদের সাথে আমি কিছু কথা বলছি যে ভাই, আপনি যে জামাত ইসলাম করেন ভালো কথা, আপনি কি চান? কই বিএনপি গণভোট মানে না, আগে গণভোট। পরে বললাম যে ভাই, গণভোট মানে না, বিএনপি গণভোট এখন মানে না, এবার নির্বাচনের দিন তারা গণভোট চাচ্ছেন, জামাত আগে যাচ্ছে। আচ্ছা, আপনি যে জামাত করেন বা আপনি যে গণভোট চাচ্ছেন,
সেই গণভোটের উদ্দেশ্যটা কি, কী কারণে গণভোট হবে একটু আমরা বলুন তো, বুঝান তো। সে কয় আমি বলতে পারি না, গণভোট দিতে হবে আগে। কিরে ভাই, গণভোট আগে দিতে হবে? গণভোট আপনি জানেন না, আপনি একটা জামাত ইসলাম করেন এবং আপনিই জানেন না গণভোট, কিন্তু আপনার দল থেকে বলছে গণভোট লাগবে, গণভোট। কিন্তু গণভোট কী কারণে হবে সেটা মানুষকে বোঝাতে হবে।